প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজ দেখতেই পাচ্ছ সাহিত্য মেলা, অষ্টম শ্রেণী, বাংলা অষ্টম শ্রেণী সাহিত্য মেলা আজকে আমি নিয়ে বসেছি। আর তোমরা জানো এটা পরীক্ষার মাস চলছে। এই সময় তোমরা যে পুজোর ছুটির সময় যে ফাঁকিটা মেরেছো সেইটা কোনোদিনও ঘাটতি পূরণ হবে না। তবুও তোমাদের দেখো নাকের ডগায় পরীক্ষা চলে এসছে, অথচ তোমাদের এখনো পর্যন্ত কোনো হুঁশ নেই। আর সেইটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যদি বুঝে নিতে পারো খুব ভালো হয়। এখন একটাও কার্টুন নয়, একটাও মোবাইলে গেম নয়, তোমরা শুধু এখন ব্যস্ত থাকো পড়াশোনা নিয়ে। এই 1-2 সপ্তাহ তোমরা কিন্তু ফুল দমে পুরো মন দিয়ে মনোযোগ সহকারে কিন্তু পড়াশোনাটা একটু চালিয়ে যাও, তোমাদেরই উপকারে আসবে। আর সেই জন্যই আমি দেখো নিয়ে এসেছি সাহিত্য মেলা আজকে অষ্টম শ্রেণীর একটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়। তোমরা জানো হরিচরণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে এর সারাংশটা আমি একটু সংক্ষেপে বলবো। হরিচরণ বন্দ্যোপাধ্যায় কে এবং তিনি কোন উদ্দেশ্য নিয়ে তাকে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে নিয়ে এসেছিলেন, সেই সবই এই অধ্যায়ের মধ্যে আছে। আমি সারাংশটা প্রথমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তোমরা দেখতে পারো। দেখো, রবীন্দ্রনাথের ডাকে বা রবীন্দ্রনাথের আহ্বানে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর যে গড়ে তুলেছিলেন, সেই যে বিদ্যালয় গড়ে তুলেছিলেন, তার কাজে অনেকেই কিন্তু যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে এই উল্লেখযোগ্য একজন ব্যক্তি হলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়। তবে এই যাদেরকে তিনি ডেকেছিলেন তাদের মধ্যে যে সবাই অসাধারণ ব্যক্তি তা কিন্তু নয়, বা কোনো সুনাম আছে এরকম কোনো ব্যক্তি নয়। রবীন্দ্রনাথ তবু খুঁজে খুঁজে কিছু প্রতিভাবান ব্যক্তিকে তিনি খুঁজে নিয়ে এসেছিলেন। তার নাম যশ সেরকমভাবে হয়তো হয়নি, কিন্তু রবীন্দ্রনাথ তার বিচক্ষণ মন, বিচক্ষণ বিচার বুদ্ধি দ্বারা কিন্তু তিনি সেই রত্নগুলোকে খুঁজে নিয়ে এসেছিলেন শান্তিনিকেতনের বিদ্যালয়ের কাজে। সেই রকমই একটা নাম হরিচরণ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের নির্দেশে তিনি জমিদারি সেরেস্তার কাজ ছেড়ে শান্তিনিকেতনে গিয়ে বঙ্গীয় শব্দকোষ নামক অভিধান রচনায় প্রবৃত্ত হন। অর্থাৎ জমিদারি দেখাশোনার একটা হিসাব নিকাশের তিনি কাজ করতেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু রবীন্দ্রনাথ তাকে ডাকলেন যে তুমি চলে এসো বিদ্যালয়ের, শান্তিনিকেতনের যে বিদ্যালয়, সেখানে তোমার প্রয়োজন আছে এবং তোমার উপরে একটা গুরু দায়িত্ব কিন্তু অর্পণ করা হবে, অতএব তুমি চলে এসো। রবীন্দ্রনাথের কথা কিন্তু তিনি ফেলতে পারেন। তার আহ্বানে তিনি ওই সেরেস্তার কাজ ছেড়ে দিয়ে তিনি শান্তিনিকেতনে চলে এলেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো শান্তিনিকেতনে গিয়ে বঙ্গীয় শব্দকোষ, অর্থাৎ তোমরা ডিকশনারি বলে যেটা চেনো, সেই ডিকশনারি কিন্তু প্রথম এই হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার অক্লান্ত পরিশ্রমে তিনি কিন্তু রচনা করেছিলেন। এর আগে বাঙালি সমাজে তিনি ছিলেন অপরিচিত। আগেই বলেছি তার বয়স ছিল কম, কিন্তু তিনি ছিলেন অভিজ্ঞতায় সমৃদ্ধ। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা পর্যন্ত নেই, তবু সেই জহুরি রবীন্দ্রনাথের চোখে তিনি ধরা পড়ে যান, অর্থাৎ তাকে তিনি চিনে ফেলেন এবং তিনি তাকে পণ্ডিত বিদূষকার শাস্ত্রী, সংস্কৃতজ্ঞ ক্ষিতিমোহন সেনের মতো হরিচরণ বন্দ্যোপাধ্যায়ও কাজের শেষে সংস্কৃত চর্চার মধ্যে দিয়ে ক্রমে নিজেকে তিনি বিকশিত করেছিলেন এবং উন্নতি করেছিলেন। এই বিষয়ের একটি পাণ্ডুলিপিও ছিল তার। রবীন্দ্রনাথ এই শুনে তখন তাকে তার অসম্পূর্ণ সংস্কৃত প্রবেশ পুস্তকটি রচনার দায়িত্ব দিলেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সংস্কৃত প্রবেশ নামে একটি পুস্তক রচনা করেছিলেন, শুরু করেছিলেন, সেইটা শেষ করার দায়িত্ব কিন্তু এই হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন। কিন্তু তার উল্লেখযোগ্য কাজ অভিধান রচনা, এর সূচনা হয় কত সালে না 1312 বঙ্গাব্দ বা 1905 খ্রিস্টাব্দে, আর কাজটি শেষ হয় 1330 বঙ্গাব্দ বা 1923 খ্রিস্টাব্দে। এই গ্রন্থ রচনার কাজে মুদ্রণের ব্যাপারে কিংবা প্রকাশের ব্যাপারে হরিচরণ বন্দ্যোপাধ্যায় সাহায্য পান মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, প্রাচ্য বিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু মহাশয় কিংবা শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র অনুরাগী ও শিক্ষিত ব্যক্তিদের থেকে। অভিধানটি মুদ্রণ কাজ শেষ হয় 1352 বঙ্গাব্দ
ও বা 1945 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1312 থেকে 1352 খ্রিস্টাব্দের মধ্যবর্তী 40টি বছর হরিচরণ বন্দ্যোপাধ্যায় এই অভিধান নিয়ে এত খুঁটিখাটির কাজ করেছেন, যা তাকে উন্নীত করেছেন সম্মানের উচ্চ শিখরে। ভাবো একবার, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পান সরোজিনী স্বর্ণ পদক এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পান দেশকোত্তম বা ডিলিট উপাধি। এমন মানুষ ছিলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়, যিনি 75 বছর বয়সের পরেও, অর্থাৎ বিশ্বভারতী থেকে অবসর নেওয়ার পরও মাস মাইনের কথা না ভেবে আগের মতো নিজের কাজে কিন্তু মগ্ন থাকতেন। অভিধান ছাড়াও তিনি রচনা করেন বিভিন্ন ধরনের গ্রন্থ। সকাল সন্ধে ভ্রমণে বেরোতেন তিনি, চোখে কম দেখতেন তখন, কিন্তু কাউকে চিনতে পারলে কুশলাদি বিনিময় করতেন। ইংরেজ ঐতিহাসিক সাহিত্যিক গিবনের মতো তিনি কখনো ভাবেননি যে তার সব কাজ শেষ হয়ে গিয়েছে। সব সময় তিনি কাজের মধ্যে ডুবে থাকতেন এবং কাজ করতে তিনি ভালোবাসতেন। এইটাই সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয়। সুখ দুঃখ ছিল অবিচল, এইটাই তার মধ্যে ছিল সব থেকে একটা বড় গুণ। অর্থাৎ কাজের মানুষ হলে বয়স বাড়ুক বা কমুক সেটা তার মাথায় তখন আর থাকে না, তিনি কিন্তু কাজ করতেই থাকেন। এই হলো হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত ইতিবৃত্ত। এবং শান্তিনিকেতন যে বিদ্যা গ্রহণ এবং বিদ্যা চর্চার একটা পীঠস্থান, সেইটাও কিন্তু শান্তিনিকেতন প্রথম কিন্তু দেখিয়েছিল। সেটা তোমরা পড়ার মধ্যেই তোমরা পেয়ে যাবে। এখানেতে অনেক, এই পড়াটা সত্যি কথা বলতে তোমাদের কাছে একটু নীরস লাগবে। নীরস লাগবে এই কারণেই, যারা পড়তে অভ্যস্ত নও তাদের কাছে নীরস লাগবে, কিন্তু যারা পড়ে এর মধ্যে অনেক তথ্য সমৃদ্ধ কিন্তু এটা একটা অধ্যায়। এটা পড়ে রাখলে পারে তোমাদের কিন্তু ভবিষ্যতেও খুব কাজে আসবে। চলো এবার প্রশ্নগুলো তোমাদেরকে করাবো। আমি তো সারাংশটা একদমই ছোট্ট করে বললাম, মোটামুটি তোমরা জেনে রাখো। আর পরীক্ষার সময় তোমরা কিন্তু দু একটা প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু লিখতে পারবে। এখানে দেখো যে প্রশ্নগুলো 2-এর দাগের থেকে দেয়া আছে 13টা প্রশ্ন। এই 13টা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত ইতিবৃত্ত, মানে হরিচরণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটা লিখতে হবে, তার জীবনী সম্পর্কে, তার যে পরিচয় পাওয়া গেছে এই গল্পের মধ্যে সেইটা কিন্তু লিখতে হবে। এইটা সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর চ্যানেলে যদি নতুন হও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে পারে কোনো রকম পয়সা কাটে না, তোমরা জানো। অনেক সময় বের করে আমি কিন্তু এই ভিডিওগুলো বানাই। ইউটিউব খুললে পারে এই ধরনের ভিডিও অনেক পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা তোমাদের যেটা সুবিধা মনে হবে বা যেটা সহজ মনে হবে তোমরা সেই সব ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে থাকো। তবে আমি রিকোয়েস্ট করব, এই সময়টা 2-1 সপ্তাহের মধ্যে যে পরীক্ষাগুলো বাকি আছে, ফাইনাল পরীক্ষা, এই সময়টা অন্তত মোবাইল থেকে তোমরা দূরে থেকো। আমি ভিডিও দিচ্ছি বলেই যে তোমাদেরকে দেখতে হবে সেরকম কোনো কথা নয়, তোমরা কিন্তু মোবাইল থেকে দূরে থেকো। হাতে কলমে তোমরা দেখো, হীরেন্দ্রনাথ দত্ত রচিত দুটি বইয়ের নাম লেখো। হীরেন্দ্রনাথ দত্ত রচিত দুটি বইয়ের নাম হলো অচেনা রবীন্দ্রনাথ ও খেলা ভাঙার খেলা। 2-এর দাগে 1-এর 2। কোন নামে তিনি সমধিক পরিচিত? লেখক হীরেন্দ্রনাথ দত্ত ইন্দ্রজিৎ ছদ্মনামে সমধিক পরিচিত। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2-এর দাগের, শান্তিনিকেতন বিদ্যালয়ে প্রথম যুগে যারা রবীন্দ্রনাথের আহ্বানে বিদ্যালয়ের কাজে এসে যোগ দিয়েছিলেন এমন কয়েকজনের কথা আলোচনা করো। দেখো উত্তরটা, শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের প্রথম যুগে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে যারা বিশ্ববিদ্যালয়ের কাজে এসে যোগ দেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়, বিদুশেখর শাস্ত্রী, ক্ষিতিমোহন সেন, বিদ্যোৎসাহী মহারাজ, মনীন্দ্রচন্দ্র নন্দী প্রমুখ। প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত তার শান্তিনিকেতনের এক যুগ গ্রন্থে এইসব মনীষীদের প্রসঙ্গে বলেছেন। শান্তিনিকেতনকে এরা কি দিয়েছেন আর শান্তিনিকেতন এদেরকে কি দিয়েছে এইটুকু শুধু বলতে চেয়েছি। দেখো, হরিচরণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের আগ্রহে তিনি শান্তিনিকেতনে আসেন। তার নির্দেশে তিনি বঙ্গীয় শব্দকোষ গ্রন্থ রচনার হাত দেন। কত বঙ্গাব্দে? না 1312 বঙ্গাব্দ শুরু করে 1330 বঙ্গাব্দ অবধি। এই সময়টায় তিনি কিন্তু এই বঙ্গাব্দটা এই শব্দকোষটা তিনি রচনা করছিলেন। এক নাগারে
এ কাজ করে গিয়েছেন। রচনা শেষ হওয়ার পরপরই তার গ্রন্থাগারে মুদ্রিত হয়নি। তার গ্রন্থাকারে মানে বই হিসাবে কিন্তু মুদ্রিত হয়নি। তার জন্য আরও 10 বছর অপেক্ষা করতে হয়। ভাবো একবার, বিশ্বভারতী এটিকে গ্রন্থাকারে মুদ্রিত করতে অসমর্থ হওয়ায় নিজের ও তার অনুগত ছাত্রদের অর্থানুকূল্যে খণ্ডাকারে গ্রন্থটি মুদ্রণ করেন। 105 খণ্ডে গ্রন্থটি মুদ্রণ শেষ হয় 1352 বঙ্গাব্দে। গ্রন্থটির মুদ্রণ শেষ হয় 1352 বঙ্গাব্দে। অবশ্য গ্রন্থের প্রেরণাদাতা রবীন্দ্রনাথ সম্পূর্ণ মুদ্রিত গ্রন্থ দেখে যেতে পারেননি। হরিচরণ তার জীবনের 40টা বছর এই গ্রন্থ রচনায় ব্যয় করেছেন। একক প্রচেষ্টায় এত বড় কাজ সম্পন্ন করার যে উজ্জ্বল দৃষ্টান্ত আর নেই। তার কাজের স্বীকৃতি হিসাবে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম অর্থাৎ ডিলিট উপাধি দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সংস্কৃত প্রবেশ নামে যে গ্রন্থ রচনা করেছিলেন সেটা শেষ করার দায়িত্ব তিনি হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের উপরে দিয়েছিলেন এবং পরম যত্নে ও শ্রদ্ধায় তিনি সেই কাজটি শেষ করেন। বাঙালি জাতির সম্মুখে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ হরিচরণ বন্দ্যোপাধ্যায় 92 বছর বয়সে পরলোক গমন করেন। এই হলো হরিচরণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। এবার বিদুশেখর শাস্ত্রীকে না, মালদার হরিশ্চন্দ্রপুরে জন্ম। পিতা তৈলক্যনাথ ভট্টাচার্য। টোলের ছাত্র হিসাবে শিক্ষাজীবন শুরু করেন মাত্র 17 বছর বয়সে। কাব্যতীর্থ হন এবং 2টি কাব্যগ্রন্থ রচনা করেন। কাশীতে দর্শনশাস্ত্রের পাঠ নেন, বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করেন, শাস্ত্রী উপাধি লাভ করেন। 1311 বঙ্গাব্দে তিনি শান্তিনিকেতনে আসেন এবং দীর্ঘ 30 বছর অধ্যাপনা করেন। এরপর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যক্ষ তথা আশুতোষ অধ্যাপক পদে নিযুক্ত হন। রবীন্দ্রনাথের প্রেরণায় তিনি বৌদ্ধ শাস্ত্র ও পালি ভাষার চর্চা করেন। বৌদ্ধ শাস্ত্রে অধিক অবগত ও পর্যালোচনার জন্য তিনি ফরাসি, জার্মান, তিব্বতী, চীনা ও ইংরেজি ভাষার চর্চাও করেছিলেন। তার লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা 17টি। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল ন্যায় প্রবেশ, মিলিন্দ পোহ, উপনিষদ, পালি প্রবেশ, ভোট প্রকাশ, নাগানন্দ নাটক প্রভৃতি। 1936 খ্রিস্টাব্দে তিনি মহামহোপাধ্যায় উপাধি পান। তাছাড়া কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশিকোত্তম উপাধি ভূষিত করেন। এবার ক্ষিতিমোহন সেন, এনার জন্মস্থান কাশীতে। ভুবনমোহন সেন তার পৈতৃক নিবাস হচ্ছে ঢাকা। কাশী কুইন্স কলেজ থেকে তিনি সংস্কৃতে MA পাস করেন। 1908 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের আহ্বানে তিনি শান্তিনিকেতন আসেন। এরপর তিনি বিশ্বভারতী ব্রহ্মচর্যাশ্রমে যোগ দেন এবং তিনি বিশ্বভারতী বিদ্যাভবনের অধ্যক্ষ পদে অবসর নেন। কিছুকাল তিনি বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্যের দায়িত্বও পালন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসাহে তিনি সন্তদের বাণী, বাউল সঙ্গীত ও সাধনাতত্ত্ব সংগ্রহে ব্রতী হন। দীর্ঘ 50 বছরের গবেষণালব্ধ জ্ঞানকে তিনি কয়েকটি গ্রন্থে রূপ দেন। তার সংগ্রহের ওপর ভিত্তি করেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করেন 100 পোয়েমস অফ কবির গ্রন্থটি। তার লেখা কয়েকটি বিখ্যাত গ্রন্থ হল কবির, দাদু, ভারতের সংস্কৃতি, বাংলার সাধনা, ভারতে হিন্দু মুসলমানের যুক্ত সাধনা, প্রাচীন ভারতে নারী, বলাকা কাব্য পরিক্রমা, বাংলার বাউল, মিডিয়েভাল মিস্টিসিজম অফ ইন্ডিয়া ইত্যাদি। 1952 খ্রিস্টাব্দে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। এবার আসি মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ নামক সুবৃহৎ অভিধান গ্রন্থ রচনায় মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী নামক বিশেষভাবে স্মরণীয়। রবীন্দ্রনাথের অনুরোধে বিদ্যুৎসাহী এই মহারাজ হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে মাসিক 5 টাকা বৃত্তি দিতেন। এ কাজ শুধুমাত্র তার মহানুভবতার পরিচয় দেয় না, বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের কথাও জানিয়ে দেয়। তার অকৃপণ দানে সাহিত্যের ইতিহাসে এই অমূল্য গ্রন্থটি সংযোজিত হয়েছে। এর কৃতিত্ব অনেকাংশে শান্তিনিকেতনের প্রাপ্য। এবার দুইয়ের দাগের প্রশ্নটা দেখো। এর কৃতিত্ব অনেকাংশে
শান্তিনিকেতনের প্রাপ্য। কোন কৃতিত্বের কথা বলা হয়েছে তার বহুলাংশে শান্তিনিকেতনের প্রাপ্য বলে লেখক মনে করেছেন? এই উক্তিটি নেওয়া হয়েছে হীরেন্দ্রনাথ দত্তের লেখা হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ থেকে। লেখক মনে করেন যে কোনো বৃহৎ কাজের জন্য দরকার ঐকান্তিক নিষ্ঠা, একগ্রতা ও পরিশ্রম করার সদিচ্ছা। বিশেষ করে নিষ্ঠা ও অভিনিবেশ মহৎ কার্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। রবীন্দ্রনাথের সাদর আহ্বানে যে সমস্ত মানুষ শান্তিনিকেতনে আসেন তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে সুমহান কীর্তি রেখে গিয়েছেন। শান্তিনিকেতনে এসে সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার প্রসঙ্গে প্রাবন্ধিক কথাটি বলেছেন। লেখক মনে করেন শান্তিনিকেতনের জল, মাটি, আবহাওয়ার এমনই গুণ আছে যে এখানে আসার পর সবাই পরিপুষ্ট লাভ করেন। শান্তিনিকেতন তৈরি করেছে বহু গুণী মানুষ, শুধু হরিচরণ বন্দ্যোপাধ্যায় নয়, বিদ্যাসাগর শাস্ত্রী, ক্ষিতিমোহন সেন প্রমুখ এই গোত্রের মধ্যে পড়েন। আসলে শান্তিনিকেতন স্নেহ, ভালোবাসা ও ঔদার্যে সবাইকে আপন করে নিয়ে তাদের কাছে যা দাবি করে তা সসম্মানে আদায়ও করে নিতে পারে। লেখক তা সম্যক উপলব্ধি করতে পারেন বলেই শান্তিনিকেতন সম্পর্কে কথা বলেছেন। দেখো, ভিডিওটা বড় হয়ে যাবে এই প্রশ্নগুলো তৈরি করতে গেলে, তো আমি ভাবছি যে আরেকটা পার্টে, আরেকটা অংশে কিন্তু আরেকটা দ্বিতীয় পর্বে আমি বাকি প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো, আজকের মতো এই পর্যন্তই। তোমরা দ্বিতীয় পর্বটা দেখে নিও, প্রশ্নগুলো দ্বিতীয় পর্বেতে নিয়ে আলোচনা করছি।